কথা ছিল আর্জেন্টিনা এবং পর্তুগাল যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয় তাহলে কোয়ার্টার ফাইনালে লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো মুখোমুখি হবে। অবশেষে সেই আশার গুড়ে যখন বালি, তখন চলেন দুই দলকে নিয়ে একটুখানি কথা বলি। তবে শুরু করার আগে একটু বলে নেই, অনেক চাঁচাছোলা কথা হতে পারে, কেউ মন খারাপ করবেন না। বাস্তবতার উপরে ভিত্তি করে কিছু কথা আপনার বিপক্ষে যাবে, আবার কিছু কথা আপনার পক্ষেও যেতে পারে। দয়া করে একটু ধৈর্য সহকারে শুনবেন, একই সাথে আবেগী না হয়ে বোঝার চেষ্টা করবেন। শুরুটা পর্তুগালকে দিয়ে করি। আপনি একজন ভক্ত হিসেবে পর্তুগালকে চান তারা জিতুক, আপনি একজন ভক্ত হিসেবে প্রার্থনা করেন যে পর্তুগাল যেন জিতে যায়, আপনি একজন ভক্ত হয়ে রাতের ঘুম মেরে সকাল পর্যন্ত অপেক্ষা করেন যেন এই দলটা জিততে পারে বা এই দলটার কাছ থেকে আমরা একটা ভালো খেলা প্রত্যাশা করি। কিন্তু বিশ্বাস করেন, পর্তুগাল বোধহয় চায় না তারা ম্যাচটা জিতুক বা তারা একটা ভালো খেলা উপহার দিক। গ্রুপ পর্বের প্রত্যেকটা ম্যাচ তারা কি খেলছে না খেলছে সেগুলো মোটামুটি আপনাদের সামনে খুব পরিষ্কারভাবেই আছে। কলম্বিয়ার বিপক্ষে তাদের একটা সলিডিটি প্রমাণের দরকার ছিল। কলম্বিয়া যেই ধরনের ফুটবলটা খেলেছে, এই ধরনের ফুটবলের এগেনস্টে আসলে যদি জিতে যেতে পারতো পর্তুগাল, তাহলে একটা রিয়েলিটি চেক হয়ে যাইতো যে তারা আসলেই বিশ্বকাপ জিততে চায় বা তাদের ভেতরে বিশ্বকাপ জেতার ওই ক্ষুধাটা আছে। কিন্তু আদতে সত্যিকার অর্থে পর্তুগালের ভেতরে ওই ক্ষুধাটা পাওয়া গেল না। ক্রিশ্চিয়ানো রোনালদোকে যতটুকু আপনি খুঁজে পেতে চান ততটুকু তাকে দেখা যায় নাই, এবং এই দায়টা শুধুমাত্র ক্রিশ্চিয়ানো রোনালদোর উপরেই আপনি পরিপূর্ণ দিতে পারেন না, অন্যান্য খেলোয়াড়দের উপরেও দিতে পারেন। তার কারণ তিনি যেই ধরনের বা যেই পজিশনের খেলোয়াড়, সেই পজিশনে খেলতে হলে অবশ্যই তার পেছন থেকে কাউকে না কাউকে অবদান রাখতে হয়। সেই অবদানটা একেবারে পাওয়া না যাওয়ার কারণে ক্রিশ্চিয়ানো রোনালদো একেবারে টোটালি ফিউজ। এখন আপনি দোষটা মানে কাকে দিতে চাইবেন? দেখুন, আমাকে যদি প্রশ্ন করেন তাহলে আমি একটা চাঁচাছোলা কথা বলি। পর্তুগাল দল এই মুহূর্তে একটা কালপ্রিট আছে। একটা কালপ্রিট আছে হচ্ছে আপনার কি বলে ডাগ আউটে দাঁড়ানো। আর একটা কালপ্রিট হচ্ছে এই ভাড়াটা একজন খেলোয়াড়, নাম হচ্ছে ব্রুনো ফার্নান্দেজ। কেন এই কথাটা বললাম জানেন? ঠিক এর আগের ম্যাচটায়, মানে পর্তুগালের আগের ম্যাচটায় অনেকগুলো গোল হওয়ার কারণে খুব বেশি সমালোচনা হয় নাই। কিন্তু এই চিত্রটার দিকে দেখেন, ডিবক্সের মধ্যে এক সাইডে জোয়াও নেভেস দাঁড়ানো, আবার গোল পজিশনে মানে গোল করার মতন একটা ভালো পজিশনে দাঁড়িয়ে আছে ক্রিশ্চিয়ানো রোনালদো। সেই জায়গায় এই লোকটা মানে এই মির্জাফোরটা পাস না দিয়ে দুজন মানে ফ্রি প্লেয়ার দাঁড়িয়ে আছে, এরপরে সে নিজে একা কী করলো, শটটা নিয়ে বলটা বাইরে পাঠিয়ে দিল। এই একটা দৃশ্য দেখাইলাম শুধু, আর বাকি দৃশ্যগুলো আপনার চোখের সামনে আছে। যদি খেলাটা দেখে থাকেন তাহলে খুব ভালো করে বুঝবেন। পর্তুগাল দলের তিনি মেইন ম্যান হবার জন্য মোটামুটি একটু জিদ ধরে বসে আছেন যে আমি এই দলটাকে ক্যারি করে নিয়ে যেতে চাই। ক্যারি করে যদি নিয়ে যেতে হয় তাহলে আসলে আপনার কাজ কি? আপনাকে তো অ্যাটলিস্ট গোল করতে হবে। এই যে আপনি কলম্বিয়ার বিপক্ষে কী ধরনের খেলাটা খেললেন, একটা গোল্ডেন চান্স মিস করেছেন এবং একই সাথে দলকে মোটামুটি একটা জাহান্নামের মধ্যেই ফেলে দিয়েছেন এক প্রকার বলা চলে। কেন জাহান্নাম বললাম সেটা আপনারা ফিকচারটা দেখলে বুঝে ফেলবেন। তো এই যে আপনার পরিস্থিতি, এই পরিস্থিতিতে আসলে আপনার কাছ থেকে দল কী চায়? আপনি একজন না পারলেন প্লেমেকার হইতে, না পারলেন সেন্টার মিডফিল্ডটাকে মোটামুটি সঙ্গবদ্ধ করতে, না পারলেন ক্লাসিক নাম্বার 10 হয়ে পুরো খেলাটাকে মোটামুটি একটা সুন্দর খেলা উপহার দিতে, কিছুই পারলেন না। পারলেন কি? জোয়াও নেভেস তারপর ভিতিনহা, এই দুটো মানে ভালো মানে মিডফিল্ডারের খেলাটা এক প্রকার নষ্ট করলেন। আপনার কাছ থেকে আসলে যে জিনিসটা প্রত্যাশা করা হয় সেটা আপনি প্রত্যাশা করেন না। এই ব্যক্তিটার মানে এই মির্জাফোরটার কারণে সত্যিকার অর্থে পর্তুগাল অনেক বেশি সাফারার হচ্ছে। সামনে তিনি ভালো করতে পারেন, আমি অস্বীকার করি না, ভালো করতেই পারেন, কিন্তু গ্রুপ পর্বে এই মির্জাফোরটার কারণে পর্তুগালের খেলাটা অনেকটাই নষ্ট হয়েছে। এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আসলে যেই ধরনের ফুটবলার, তাকে দিয়ে খেলাইতে হলে, তাকে দিয়ে যদি আপনার গোল করাইতে হয় তাহলে অবশ্যই মাথায় রাখতে হবে এই দলটায় যেই জায়গাটা ক্রিশ্চিয়ানো রোনালদো দাঁড়ানো, ওই জায়গাটা থেকে তাকে গোল করতে হবে। নো ডাউট অ্যাবাউট দ্যাট। পর্তুগালের যদি জিততে হয় তাহলে যতক্ষণ ক্রিশ্চিয়ানো রোনালদো আছে ততক্ষণ তাকে গোল করতে হবে। আর যদি মনে হয় যে না, তাকে দিয়ে এই মুহূর্তে আর হচ্ছে না, তাহলে ডেফিনেটলি তার বিকল্প কাউকে নামিয়ে দিয়ে ম্যাচটা নিয়ে আসতে হবে। গ্রুপ পর্ব শেষ, এখন তো আর কোনো তালবাহানা বা কোনো নাটক ফাটক চলবে না। এখন তো আপনার ম্যাচ জিততে হবে। আপনি স্কোয়াডে থাকেন বা মাঠে থাকেন আর না থাকেন, যেখানেই থাকেন, ম্যাচ সবার আগে জিততে হবে। কিন্তু ক্রিশ্চিয়ানো রোনালদোকে যদি আপনি সাপ করিয়ে যদি ম্যাচ জিততে পারেন, সেই সিদ্ধান্তটা কোচ নেবেন। কিন্তু মির্জাফরগিরি যেইগুলো করতেছে, এই মির্জাফরগুলোর সিদ্ধান্তটা আসলে কে নেবে? এই কাজগুলো কোচের করতে হয়। কোচ যখন এই জিনিসগুলো সমাধান করতে পারে না, তখন এই লোকটাকে মানে আরেকজন মির্জাফরের সঙ্গী বললেও মোটামুটি ভুল হবে না। এই তো গেল পর্তুগালের ইচ্ছা।
এবার আপনি যদি আর্জেন্টিনার চিত্রটার দিকে আপনি দেখেন, তখন আপনার ভেতরে অন্যরকম ভালো লাগা কাজ করবে। আপনি রাইভাল হতেই পারেন, কোনো অসুবিধা নাই। রাইভাল হওয়া সত্ত্বেও আপনি আর্জেন্টিনার খেলাটা দেখেছেন, মানে পুরা বেঞ্চের স্কোয়াড ধৈর্য নামায় দেওয়ার পর সেই দলটা কতটা ক্ষুধাতুর হয়ে জর্ডানকে মোটামুটি ঠেকিয়ে দিল। কিভাবে? তাদেরকে মোটামুটি ধরা ছোঁয়ার বাইরে নিয়ে গেল, যে জর্ডানকে খেলতে দিল না। জর্ডান কিন্তু যথেষ্ট ভালো খেলেছে, আমি আবারও বলে নেই, জর্ডান কিন্তু যথেষ্ট পরিমাণে ফাইট করার চেষ্টা করেছে এবং তারা করেছেও। জর্ডান যে গোলটা করেছে দৃষ্টিনন্দন গোল করেছে, কোনো মানে ডাউট নাই। কিন্তু আর্জেন্টিনার কাজটা আর্জেন্টিনা ঠিকই করে বের হয়ে চলে গেছে। 3টা ম্যাচ একেবারে পরিষ্কার জয়, যেখানে কষ্টই করতে হয় না এক প্রকার বলা চলে। যদিও অস্ট্রিয়ার বিপক্ষে কিছুটা ফাইট দিতে হয়েছে, কিন্তু তারপরেও তো তারা ক্লিন জয় পেয়েছে। জর্ডানের বিপক্ষে দেখেন তারা যে ধরনের ফুটবলটা খেলেছে বেঞ্চের একাদশ নামায় দিয়া, সেই দলটার কাছ থেকে আসলে আপনি মানে আর্জেন্টিনার সমর্থক হিসেবে যেই ধরনের প্রত্যাশা করেন, ঠিক সেই ধরনের প্রত্যাশাই আর্জেন্টিনা পূরণ করেছে। রাইভাল হিসেবে এই মুহূর্তে আপনার চোখের কাটা হইতে পারে, ডেফিনেটলি হওয়াটাই স্বাভাবিক, কারণ আর্জেন্টিনা যেই ধরনের ফুটবল খেলছে আপনি কি বলবেন, আপনার কাছে তো বলার কিছু নাই। এরকম ঝকঝকে পরিচ্ছন্ন ফুটবলটা যখন আপনি দেখেন, তখন আশা করা যায় এই আর্জেন্টিনা ডেফিনেটলি পরের রাউন্ডেও ভালো করতে পারে। কেপ ভার্দে তারা কতটা ভালো করতে পারে সেটা মোটামুটি আমরা দেখেছি। তবে আর্জেন্টিনার বিপক্ষে কেপ ভার্দে কেমন করবে এটা অন্য একটা পর্বে চেষ্টা করব তুলে ধরার। আজকের এই দুটো ম্যাচ তথা পর্তুগালের খেলা দেখে প্রচণ্ড পরিমাণে মেজাজ খারাপ হলো। অন্যদিকে লিওনেল মেসি তার জাত চেনাইলেন, লিওনেল মেসি তার সুন্দর খেলা দেখালো এবং আর্জেন্টিনা তার ছন্দটা আরও বুঝিয়ে দিল যে আমাদের মেইন স্কোয়াড ছাড়া যারা রয়েছে তাদেরকে দিয়েও যদি আমরা নামি তাহলেও আমরা জেতার মতন ক্ষমতা রাখি। লিওনেল স্কালোনি একটা মাস্টার ট্যালেন্টেড মানুষ, যে মানুষটার অন্যরকম ফ্যান আমি সবসময় বলেছি, এখনও বলি যে আর্জেন্টিনায় সবাই লিওনেল মেসিকে সুপারস্টার হিসেবে চেনে, কিন্তু আমার দৃষ্টিতে আরও একজন নিখুঁত সুপারস্টার আছেন, যেই সুপারস্টার লিওনেল মেসির হাতে একটা বিশ্বকাপ এনে দেওয়ার জন্য সবটুকু করেছেন। এই লিওনেল মেসিকে ম্যারাডোনা পেয়েছিলেন, এই লিওনেল মেসিকে সাবেলা পেয়েছিলেন, এই লিওনেল মেসিকে আরও কয়েকজন কোচ পেয়েছিলেন। তারা কি করেছে সেই ইতিহাস আপনারা খুব ভালো করেই জানেন। কিন্তু একজন বড় ভাই আসলো, তিনি স্কোয়াডে দাঁড়ালেন, ঢুকলেন, কষ্ট করলেন, এরপরে টিমটা সেট আপ করলেন, সুন্দর একটা সমাধান নিয়ে আসলেন। কিভাবে? এখন আর্জেন্টিনার খেলা দেখতে আপনার কাছে ভালো লাগে। এই আর্জেন্টিনা কোন পর্যন্ত যাবে নিশ্চয়ই জানাবেন, একই সাথে পর্তুগাল কোন পর্যন্ত যেতে পারে সেটাও জানাবেন। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে, সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।